নমস্কার, স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজকে ৭১তম পর্বে আমরা গ্রাম পঞ্চায়েত নিয়োগ এবং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রস্তুতি হিসেবে সিলেবাসের সেরা 40টি প্রশ্ন আলোচনা করব। এই 40টি এমসিকিউ প্রশ্নের মধ্যে রয়েছে কিছু বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আছে, বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আছে, ভারতের ইতিহাস, ভূগোল থেকে, ভারতের সংবিধান থেকে, ভারতের অর্থনীতি থেকে, সাধারণ বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। ইতিপূর্বে আমরা 10টি পর্ব আলোচনা করে নিয়েছি বন্ধুরা, আজকে ৭১তম পর্ব। তাই সময় না নষ্ট করে 40টি প্রশ্ন আছে, যেহেতু সময় লাগতে পারে, তাই অল্প সময়ের মধ্যে আমরা বেশি প্রশ্ন আজকে আলোচনা করব। প্রশ্ন নম্বর 1, প্রথম প্রশ্ন, ড্যাশ হাত নির্ভরযোগ্য সঙ্গী, শূন্যস্থান পূরণ করো। এটি বাগধারা থেকে দেওয়া হয়েছে, বাংলা ব্যাকরণ। অপশন ক ডান, অপশন খ বাম, অপশন গ দুহাত, অপশন ঘ বহুদূর প্রসারিত লম্বা হাত। প্রত্যেকেই জানেন যে এখানে অপশনে বসবে ডান হাত। ডান হাত হচ্ছে একটি নির্ভরযোগ্য সঙ্গীর হাত, যেটা আমরা একে অপরের হাতে হাত রাখি, ডান হাতটা ধরি। ডান হাত হচ্ছে মানে কি একটা নির্ভরযোগ্য হাত, এটা যেটাই সৎ। আর বাম হাত মানে হচ্ছে যেটাকে আমরা ঘুষ নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে এখানে অপশন কই হবে উত্তর, ডান হাত। 2 নম্বর প্রশ্ন, আবার বাগধারা থেকে, ঢেঁকি ড্যাশ গেল ড্যাশ ভানে, শূন্যস্থান পূরণ করো। অপশন ক স্বর্গে ধান, অপশন খ ভেঙে ধান, অপশন গ সংসারে ধান, অপশন ঘ হাটে ধান। ঢেঁকি প্রত্যেকেই জানে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, তাহলে এখানে হবে সঠিক উত্তর অপশন ক। 3 নম্বর প্রশ্ন বন্ধুরা, ঢাকের বায়া সঠিক অর্থ কী? অপশন ক হরিহর আত্মা, অপশন খ নামী সাহায্যকারী, অপশন গ সঙ্গে থেকে যে সাহায্য করে, অপশন ঘ সঙ্গের শোভা বর্ধনকারী। প্রত্যেকেই জানেন যে ঢাকের বায়া এর প্রকৃত অর্থ হচ্ছে সঙ্গে থেকে যে সাহায্য করে, উত্তর অপশন গ। 4 নম্বর, আবার বাগধারা থেকে, প্রকৃত অর্থ কী? অপশন ক যে কিছু দেখে না, অপশন খ গানের তাল ঠিক করতে না পারা, অপশন গ যার হুঁশ থাকে না, যে অপশন ঘতে আছে যে দেখেও দেখে না। প্রত্যেকেই জানেন তাল গান আমরা বলি কথায়, একটা কথা আছে, তার প্রকৃত অর্থ হচ্ছে যার হুঁশ থাকে না। 5 নম্বর বাগধারা থেকে, তুষের আগুন সঠিক অর্থ কী? ক অপ্রকাশিত, খ বাইরে প্রকাশ নাই অথচ ভিতরে অস্তিত্ব আছে, গ জোর করে আগুন চাপা দেওয়া, ঘ নিস্তেজ আগুন। তুষের আগুন এর প্রকৃত অর্থ হচ্ছে বাইরে প্রকাশ নাই, বোঝা যাচ্ছে আগুন আছে কিনা নেই, কিন্তু ভেতরে অস্তিত্ব আছে। তাহলে অপশন খ হবে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ, ড্যাশ কম্পমান। অপশন কয় ভয়ে কম্পমান, খ থরহরি কম্পমান, অপশন গ থরথর করে কম্পমান, অপশন গ হৃদয় কম্পমান। প্রত্যেকেই জানে প্রশ্নটা সোজা মনে হলো, এটি বাগধারা থেকে এসেছে। কী হবে? থরহরি কম্পমান। অনেকে কিন্তু আবার ভয়ে কম্পমান করে দেবেন, কিন্তু না, উত্তর হবে থরহরি কম্পমান, অপশন খ উত্তর। 7 নম্বর প্রশ্ন, শূন্যস্থান, আবার প্রশ্নটা রিপিট হয়ে গেছে বন্ধুরা, তার জন্য দুঃখিত। আমরা পরে প্রশ্নে চলে যাব, 8 নম্বর প্রশ্নে চলে যাব। 8 নম্বর প্রশ্ন, দুধের মাছি সঠিক অর্থ কী? আবার বাগধারা থেকে, অপশন ক বিলাসে লালিত, অপশন খ দুধ দেয় যে ব্যক্তি, অপশন গ দুধ দোহনকারী, অপশন ঘ দুধের উত্তম অংশ। দুধের মাছি বলতে এখানে বোঝাচ্ছে বিলাসিতাতে, প্রচুর বিলাসিতাতে লালিত পালিত হয়েছে, সেরকম আমরা ঘরের সন্তানকে আমরা কী বলে এবারে দুধের মাছি। তো সেটাই আমরা উত্তর হবে সঠিক এখানে, বিলাসে লালিত, অপশন ক হবে সঠিক উত্তর। 9 নম্বর, দাও মারা সঠিক অর্থ লেখো। অপশন ক অস্ত্রাঘাত করা, অপশন খ অন্যকে কষ্ট দেওয়া, অপশন গ অপ্রত্যাশিতভাবে লাভ করা, অপশন ঘ অন্যকে আঘাত করা। দাও মারা হচ্ছে আমরা যেমন একটা লটারি কিনে নিলাম, 30 টাকার লটারি কিনে 4 ঘর খেলে গেল, তাকে আমরা হঠাৎ করে আমরা কিছু পেয়ে গেলাম, অপ্রত্যাশিতভাবে লাভ, তাকে বলা হয় দাও মারা। তাহলে উত্তর হবে অপশন গ অপ্রত্যাশিতভাবে লাভ করা। 10 নম্বর বাংলা ব্যাকরণ থেকে, সঠিক অর্থ বাগধারা, দুষ্ট সরস্বতী সঠিক অর্থ কী? অপশন ক দুষ্ট বুদ্ধি সরস্বতী, খ সরস্বতীর শত্রু, গ বদবুদ্ধি, ঘ হিংসাপরায়ণা সরস্বতী। উত্তর প্রত্যেকেই জানেন যে দুষ্ট সরস্বতী বলতে আমরা বদবুদ্ধি মহিলাকে বোঝাই, অপশন গ সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন, শূন্যস্থান বাগধারা থেকে। এই ধরনের কিন্তু প্রশ্নগুলো ঘুরে ফিরে আসবে, বাগধারা কখনো শূন্যস্থান দেবে, তার প্রকৃত অর্থ জানতে চাইবে। হ্যাঁ, তাহলে কী হবে? ড্যাশ প্রহ্লাদ শূন্যস্থান পূরণ করো। ক দৈত্যকুলের, খ অসৎ কুলে অসৎ ছেলে,
গ রাজপুত্র, ঘ সৎকুলের সৎ ছেলে। প্রত্যেকেই জানেন যে দৈত্যকুলে প্রহ্লাদ জন্মেছিল, তো সেটাই হচ্ছে উত্তর হবে অপশান ক, দৈত্যকুলের প্রহ্লাদ। 12 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ। ড্যাশ চেয়ে দায়ের ড্যাশ বেশি। দারুণ প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল। এই ধরনের প্রশ্ন বাগধারা যদি পড়ে এই ধরনের আসবে। ক মায়ের ভাগ, খ মায়ার ভাগ, গ দয়ার জোর, ঘ দয়া মায়ার অংশ। এখানে উত্তর হবে, দেখুন অপশন গটা হবে উত্তর, দয়ার চেয়ে দায়ের জোর বেশি। তাহলে সঠিক উত্তর অপশন গ। 13 নম্বর প্রশ্ন, বাংলা সমাস থেকে বিপদাপন্ন কোন ধরনের সমাস? অপশন ক দ্বন্দ্ব, অপশন খ দ্বিগু, অপশন গ কর্মতৎপুরুষ, অপশন গ বহুব্রী। প্রত্যেকেই জানেন যে আপন্ন, গত, প্রাপ্ত এই শব্দগুলো যদি পরপদ থাকে তাহলে সেখানে কী হয়ে যাবে, কর্মতৎপুরুষ হয়ে যায়। তাহলে কী হবে, বিপদকে আপন্ন ব্যাসবাক্য করলে। তাহলে উত্তর হবে অপশন গ কর্মতৎপুরুষ। 14 নম্বর প্রশ্ন, আবার সমাজ থেকে মালা বদল ব্যাসবাক্য কী হবেন? অপশন ক মালার বদল, অপশন খ মালা দ্বারা বদল, অপশন ক মালাকে বদল, অপশন খ মালা বদল যার। মালা বদল এটা কিন্তু সমাস হবে কর্মতৎপুরুষ। কাকে বদল? মালাকে বদল। তাহলে কী হয়ে যাবে, অপশন গ সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, পঙ্কের দ্বারা লিপ্ত সমাসবদ্ধ পদ কী হবে? অপশন ক পঙ্কলিপ্ত, অপশন খ পঙ্কালিপ্ত, অপশন গ পঙ্কলিপ্ত, অপশন ঘ পঙ্কে লিপ্ত। এটি কিন্তু করণ তৎপুরুষের উদাহরণ। পঙ্কের দ্বারা, দ্বারা দিয়া করতে হয়ে গেলে যেটা করণ তৎপুরুষ হয়, আর সমাসবদ্ধ করলে এটা কী হবে, পঙ্কলিপ্ত, পাঁকের দ্বারা নিমজ্জিত। ঠিক আছে, তাহলে অপশন গ হবে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, ক্ষুধার্ত কোন ধরনের সমাস? এখানে যদি আমি আর্তকে, এই ক্রিয়াকে যদি প্রশ্ন করি কার দ্বারা আর্ত, দ্বারা দেওয়া যদি প্রশ্ন করি তাহলে কী আসবে, সেটা করণ তৎপুরুষ। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন গ করণ তৎপুরুষ, ক্ষুধার দ্বারা আর্ত। 17 নম্বর প্রশ্ন, সমাজ থেকে আশাহত ব্যাসবাক্য কী হবে? আশা থেকে হত, অপশন খ আশার দ্বারা হত, আশারূপ হত, অপশন খ আশাকে হত। এখানে হত হয়েছে প্রশ্নকে, আমি যদি ক্রিয়াকে প্রশ্ন করে কার দ্বারা হত, আশার দ্বারা হত, তাহলে এটা করণ তৎপুরুষের উদাহরণ। তাহলে উত্তর হবে অপশন খ আশার দ্বারা হত। 18 নম্বর প্রশ্ন, আবার সমাজ থেকে কুসুমের দ্বারা আস্তীর্ণ সমাসবদ্ধ পদ করলে কি হবে? কুসুম তীর্ণ, অপশন ক কুসুমাস্তীর্ণ, অপশন ক কুসুমোত্তীর্ণ, অপশন ক কুসুমস্তীর্ণ। তাহলে কোনটা হবে? কুসুমের দ্বারা আস্তীর্ণ, তাহলে সেটা সমাসবদ্ধ পদ করলে কী হয়? কুসুমাস্তীর্ণ। অপশন খ হবে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, সমাস অগ্নিশুদ্ধ কোন ধরনের সমাস? দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, করণ তৎপুরুষ, বহুব্রী। আমি যদি ব্যাসবাক্য করি শুদ্ধ, কার দ্বারা শুদ্ধ? অগ্নির দ্বারা শুদ্ধ। তাহলে দ্বারা দিয়া কর্তৃক হয়ে গেলে আমরা কোন তৎপুরুষ হয়? করণ তৎপুরুষ। তাহলে উত্তর হবে সঠিক উত্তর অপশন গ করণ তৎপুরুষ। 20 নম্বর প্রশ্ন, ধান জমি ব্যাসবাক্য করলে কী হবে? অপশন ক ধানের জমি, অপশন ক ধানের জন্য জমি, অপশন গ ধান্য ফলিত জমি, অপশন গ ধান জন্মানো জমি। এটুকু ব্যাসবাক্য কোন আমরা জানি, জমি অনেকের জন্য হয়, ফসল ফলানোর জন্য হয়, বাগান তৈরি করার জন্য হয়, জমি পশু চারণের জন্য জমি হয়, জমি ঘরবাড়ি নির্মাণের জন্য হয়, কিন্তু এই জমিটা পার্টিকুলার কিসের জন্য? ধানের জন্য। তাহলে ধানের নিমিত্তে জমি, তাহলে কী যাবে? নিমিত্ত তৎপুরুষ। উত্তরে যাবে অপশন খ সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন, শিক্ষার জন্য আয়তন সমাসবদ্ধ পদ করলে কী হবে? শিক্ষায়তন, 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 শিক্ষিতায়ন। কী হবে? শিক্ষার জন্য আয়তন, আয়তন মানে গৃহ বা ঘরকে বোঝায়। তাহলে ঘরটা বা গৃহটা কিসের জন্য? শিক্ষার জন্য, শিক্ষার নিমিত্তের জন্য। তাহলে এই যাবে কী হবে? নিমিত্ত তৎপুরুষ। আর উত্তর কী যাবে? অপশন খ শিক্ষায়তন। 22 নম্বর প্রশ্ন, যজ্ঞ বেদী কোন ধরনের সমাস? দ্বন্দ্ব সমাস, খ নিমিত্ত তৎপুরুষ, করণ তৎপুরুষ, অপশন ঘ অলুক তৎপুরুষ। যজ্ঞবেদী, যজ্ঞের নিমিত্ত বেদী, যে বেদী নির্মাণ করা হচ্ছে পূজা অর্চনার জন্য, সেটা কি হোমযজ্ঞ করা হবে, তাহলে সেই বেদীটা কিসের নিমিত্ত? না যজ্ঞের জন্য। তাহলে হয়ে যাবে কি? নিমিত্ত তৎপুরুষ। অপশন খ হবে সঠিক উত্তর।
23 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান থেকে ভিভিআই, এই প্রশ্নটি কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষায় 2010 সালে এসেছে বন্ধুরা। কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? অপশান এ 73তম, অপশান বি 74তম, অপশান সি 86তম, অপশান ডি 91তম। প্রত্যেকেই জানেন উত্তরটি হবে অপশান সি 86তম সংবিধান সংশোধনী আইনে ভারতীয় সমস্ত নাগরিকের শিক্ষার অধিকার দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকার, এবং এটি বলা হয়েছে 21 এ ধারাতে। কত নম্বর? 21 এ ধারাতে। সালটা 2002 সালে, মনে রাখবেন বন্ধুরা। তাহলে উত্তর হবে অপশান সি। 24 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাস থেকে এই প্রশ্নটি বহুবার বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, এমনকি ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও এসেছে। কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংয়ের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? 1807, 1809, 1811, 1813। প্রত্যেকেই জানেন যে রণজিৎ সিং ছিলেন পাঞ্জাবের একজন শিখ অধিপতি এবং চুক্তিটি হয়েছিল ব্রিটিশদের সঙ্গে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হয়েছিল 1809 খ্রিস্টাব্দে 25 এপ্রিল। এই চুক্তির ফলে কী হয়েছিল? শতদ্রু নদীর তীরবর্তী যে শিখ সাম্রাজ্য, সেটি ব্রিটিশদের সীমানা নির্ধারিত হয়েছিল বন্ধুরা। তাহলে উত্তর হবে অপশান বি 1809। 25 নম্বর প্রশ্ন, আবার ভারতের ইতিহাস থেকে, নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1738, 1739 খ্রিস্টাব্দে, অপশান সি 1740 খ্রিস্টাব্দে, 1741 খ্রিস্টাব্দে। বলে রাখি, নাদির শাহ হলেন পারস্যের শাসক, বর্তমান যেটা ইরান নাম, সেই প্রাচীন নাম ছিল পারস্য। সেই পারস্যের শাসক ছিলেন নাদির শাহ। উনি 1738-এর শেষের দিকে ভারতের সীমান্তে এসে উপস্থিত হয় এবং 1739 খ্রিস্টাব্দে 24 ফেব্রুয়ারি ভারতবর্ষে প্রবেশ করে উনি কর্নালের যুদ্ধে মোহাম্মদ শাহকে পরাজিত করে দিল্লি দখল করেন এবং পরবর্তীকালে ময়ূর সিংহাসন, কোহিনূর হীরা লুণ্ঠন করে, প্রচুর ধনসম্পদ লুণ্ঠন করে উনি পারস্যে নিয়ে চলে যান। তাহলে উত্তর হবে অপশান বি 1739। 26 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? বাণিজ্য, অপশান এ চীন, অপশান বি ইরান, অপশান সি রাশিয়া, অপশান ডি সুমের। প্রত্যেকেই জানে যে মেসোপটেমিয়া, পারস্য, মিশর, সুমেরের সঙ্গে কিন্তু ব্যবসা বাণিজ্য করতো। তাহলে এখানে উত্তর হবে অপশান ডি সুমের। 28 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাস থেকে, নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন? প্রত্যেকেই জানেন যে নব্যবঙ্গ আন্দোলন বলতে এখানে ইয়ং বেঙ্গল আন্দোলনকে বলা হচ্ছে, যেটি 1820 দশক থেকে 1840-এর মধ্যে হয়েছিল এবং কলকাতা হিন্দু কলেজের একজন তরুণ শিক্ষক যেটা জানেন সেটা হচ্ছে অপশান বি ডিরেজিও। তাহলে উত্তর হবে অপশান বি ডিরেজিও। 29 নম্বর প্রশ্ন, পাইকারি মূল্যসূচকের হিসাবে নিম্নোক্ত কোন বছরটিকে বর্তমানে ভিত্তি বছর হিসেবে ধরা হয়ে থাকে? 1990 থেকে 91, 1991 থেকে 1992, 1992 থেকে 1993, 1993 থেকে 1994। এগুলো পুরাতন অর্থনীতির ওপর দেওয়া হয়েছে বন্ধুরা। এটি হবে অপশান ডি উত্তর। আর যদি বর্তমানে যদি দেওয়া থাকে তাহলে মনে রাখবেন বন্ধুরা, সেটা হচ্ছে 22-23, 2022 থেকে 2023 এই অর্থ বছরের ডাব্লিউপিআই অর্থাৎ পাইকারি মূল্যসূচকে ভারতের, সেটা হবে 22-23। আর তার আগে যদি হয় 2011-12, এটা মনে রাখবে। তাহলে এখানে অপশান ডি হবে উত্তর। 31 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান থেকে, ভারতীয় সংবিধানে 109তম সংশোধনীটি ড্যাশের সঙ্গে সম্পর্কিত? রাষ্ট্রপতির সঙ্গে, অপশান বি ভোটারদের সঙ্গে, অপশান সি তফসিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণের জন্য, অপশান ডি সরকারি ভাষা। বলে রাখি, ভারতীয় সংবিধানে 109তম সংশোধনীটি এসসি এসটি এবং অ্যাংলো ইন্ডিয়ান যে আসন সংরক্ষণ ছিল তার 10 বছর মেয়াদ বাড়ানো হয়েছিল। তাহলে উত্তর হবে অপশান সি তফসিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ, এসসি এসটিদের সংরক্ষণ আসন আরও 10 বছর মেয়াদ বাড়ানো হয়েছিল। তো এইটাই হবে উত্তর সঠিক। আর ধারাটা মনে রাখবেন বন্ধুরা, 334 ধারা অনুযায়ী। বলে এলাম বন্ধুরা 32 নম্বর প্রশ্ন, চন্ডিল বাঁধ কোন নদীর ওপর এবং কোন রাজ্যে অবস্থিত? অপশান এ সুবর্ণরেখা ঝাড়খণ্ড, মহানদী উড়িষ্যা, চম্বল মধ্যপ্রদেশ, যমুনা উত্তরপ্রদেশ। চন্ডিল বাঁধ মনে রাখবেন, এটি সুবর্ণরেখা নদীর ওপর নির্মিত একটি বাঁধ, যেটা দৈর্ঘ্য প্রায় 25 কিলোমিটার বেশি এবং যেটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এবং জামশেদপুর শহর থেকে প্রায় অনতি দূরেই এটি গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র হচ্ছে এই চন্ডিল বাঁধ। 34 নম্বর প্রশ্ন, বাদামি বিপ্লব কোন উৎপাদনের সঙ্গে সম্পর্কিত? অপ্রচলিত শক্তি, চিংড়ি, পশম, এদের কোনোটি নয়। এখানে উত্তর হবে বন্ধুরা অপশান ডি এদের কোনোটি নয়, কারণ বাদামি বিপ্লব যুক্ত হচ্ছে কফি উৎপাদনের সঙ্গে। বিভিন্ন বিপ্লবগুলো একটু মনে রাখবেন, নীল বিপ্লব, শ্বেত বিপ্লব, সবুজ বিপ্লব, হলুদ বিপ্লব, গোলাপি বিপ্লব, এগুলো একটু মনে রাখবেন বন্ধুরা। তাহলে উত্তর হবে এদের কোনোটি নয়।
35 নম্বর প্রশ্ন, কোন শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলে, অর্থাৎ সূর্যোদয় শিল্প? সূর্য যেমন একবার অস্ত যায় একবার উদয় হয়, উদয় হলে যেমন তার সঙ্গে সঙ্গে চারদিকে আকাশ রক্তিম হয়ে ওঠে, চারিদিকে আলোকিত হয়ে ওঠে, সেখানে কোন শিল্পটা এরকম, যার ভবিষ্যৎ সম্ভাবনা প্রবল, যা নতুনভাবে তুলনামূলকভাবে নতুন এবং যা দ্রুত বর্ধনশীল, সেই শিল্প হচ্ছে আর কেউ নয়, সেটা হচ্ছে পেট্রো রসায়ন শিল্প। উত্তর হবে অপশান এ, পেট্রো রসায়ন শিল্পকে বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি। করোনেশন 37 নম্বর প্রশ্ন, করোনেশন ব্রিজ কোন নদীর উপর নির্মিত? তিস্তা, তোরসা, জলঢাকা, এদের কোনোটি নয়। বলে রাখি, করোনেশন ব্রিজ হচ্ছে তিস্তা নদীর ওপর নির্মিত একটি বাঁধ, যেটি দার্জিলিং এবং কালিম্পংকে সংযুক্ত করেছে এবং এটি সেবকের কাছে অবস্থিত। এর অপর নাম হচ্ছে, ব্রিজটার অপর নাম হচ্ছে বাঘপুল বা সেবক সেতু নামেও পরিচিত। তাহলে উত্তর হবে অপশান এ, তিস্তা। 38 নম্বর প্রশ্ন, পেরিয়ার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কেরল, অপশান বি উড়িষ্যা, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি এদের কোনোটি নয়। পেরিয়ার ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে কেরল রাজ্যে। এখানে বিশেষত বাঘ এবং হাতি সংরক্ষণ করা হয়। তাহলে উত্তর হবে অপশান এ কেরল।